Disclaimer. Olikalpana 0.2, this channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an entertainment purpose only. জাদু এমন এক জিনিস যা ম্যাজিশিয়ানরা লোকদের বিনোদন দেওয়ার জন্য করে থাকেন। তবে জাদুর জগতে এমনও এক ধরনের জাদু আছে যা করলে মানুষের জীবনে বিনোদন নয়, নিয়ে আসে কালো অন্ধকার। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, কালো জাদু। গল্পটির লেখনে আছেন পঙ্কজ এবং গল্প পাঠে আমি সুব্রত। আমাদের গল্পের স্থান, কাল, চরিত্র এবং ঘটনাবলী সমস্ত কিছুই কাল্পনিক। বাস্তবের সাথে কোনো ধরনের মিল থাকলে তা অবাঞ্ছিত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, কালো জাদু। আমি সচিন, সবে উচ্চ মাধ্যমিক পাশ করে নতুন নতুন কলেজে ভর্তি হয়েছি। আমাদের পরিবারে অনেক লোকজন, মা, বাবা, কাকা, ভাই, বোন সবাই মিলে আমরা থাকি। বলতে গেলে জয়েন্ট ফ্যামিলি। অনেক খুশিতে আমরা সবাই আছি। হ্যাঁ, আমরা গ্রামে থাকি, মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। হঠাৎ একদিন আমাদের বাড়ির পাশের জঙ্গলটা কাটা শুরু হয়। আমি কাছে গিয়ে দেখি ৬-৭ জন লোক মিলে এই জঙ্গল কাটছে এবং একজন ৫০ থেকে ৫২ বছরের বয়স্ক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সব দেখছে। ওনার কাছে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, কাকু, এখানে কি করবে? তখন কাকু আমাকে বললেন, আমি এই জায়গায় একটা আনারস বাগান করব। তখন আমি বললাম, বাহ, ঠিক আছে কাকু, করুন। আমাদের বাড়িটাও কিছুটা উজ্জ্বল হবে। চারপাশে জঙ্গলে ঘেরা, কেমন যেন ভুতুরে ভুতুরে বাড়ি মনে হয়। কাকু আমার কথায় একটু হালকা হাসি দিলেন। তারপর সেখান থেকে আমিও চলে আসি। শুনেছি এই কাকুটা অনেক টাকাওয়ালা মানুষ। তিনি প্রায় জায়গায় বিভিন্ন ধরনের বাগান করেন, মানে এটাই ওনার ব্যবসা। প্রায় ৬ মাসে কাকুর বাগানটা হয়ে গেছে। আমাদের বাড়িটা গ্রামে। গৃহপালিত পশু আমাদের আছে, যেমন ছাগল, গরু, হাঁস, মুরগি, সবকিছুই আমাদের বাড়িতে আছে। একদিন আমাদের বাড়ির ২টা ছাগল সেই বাগানে প্রবেশ করে। সেখানে গিয়ে তারা ঘাস খায়। কাকু আর তার ২ সহকর্মী ছিলেন সেই বাগানে। ওনারা আমাদের ছাগলগুলিকে ধরে তাদের বাড়িতে নিয়ে যান। আর ছাগলগুলিকে তারা আঘাত করেছিলেন বোধহয়, কারণ আমাদের একটা ছাগল হাঁটতে পারছিল না। আমি যখন আমার ছাগলগুলিকে খুঁজতে বেরোয়ছিলাম, তখন একজন লোক আমাকে বলেছে, এই কাকু টানতে টানতে আমাদের ছাগলগুলি নাকি নিয়ে গেছে। তা শুনে আমারও অনেক রাগ হয়। আমি দৌড়ে সেই কাকুর বাড়িতে যাই। আমি ওনার বাড়ি গিয়ে দেখি আমার সেই ছাগলগুলি বাইরে বাঁধা ছিল। আমি গিয়ে কাকুকে জিজ্ঞেস করলাম। তখন সেই কাকু আমাকে অনেক কথা শুনিয়ে দিলেন আর বললেন, দেখো বাবু, আজ আমি তোমার ছাগলটা দিয়ে দিচ্ছি। তবে যদি আরেকদিন তোমার ছাগলটা আমার বাগানের ভেতরে পাই, তাহলে আর ছাগলটা তোমাকে দেব না। মনে রেখো। আমি মুখ বুজে সব সহ্য করে সেখান থেকে আমার ছাগলগুলো নিয়ে চলে আসি। আমি আসার পথে মনে মনে ভাবি, আমি কত ভালো মানুষ মনে করতাম সেই কাকুকে, আর উনি এরকম মানুষ। এই বাগানে গাছ ছাড়া তো কিছুই নেই, আর ছাগল তো কাঁটাযুক্ত আনারস গাছ খেতেও পারবে না, তাও উনি এরকম করলেন। বড্ড বাজে মানুষ সেই কাকুটা। এই ভাবতে ভাবতে আমি বাড়ি চলে আসি। এর বেশ কিছুদিন পর আমাদের বাড়িতে ২টা ফুটফুটে গরুর ছানা ছিল। ২টা ফুটফুটে বাচ্চা খুবই সুন্দর। বাড়ির সবাই তাদেরকে খুবই স্নেহ করত আর আদরও করত। বাচ্চাগুলো ঠিক করে ঘাস খাওয়াও শিখেনি। বাচ্চা দুটো খেলতে খেলতে সেই বাগানে চলে যায়, আবার বাড়িও চলে আসে। এইভাবে বাচ্চাগুলো বড় হচ্ছিল। একদিন হঠাৎ কি যে হলো, আমাদের সেই গরু বাচ্চাগুলো আর উঠতে পারছে না এবং প্রচন্ড জ্বর হয়েছে। তাই দেখে আমি তাড়াতাড়ি করে পশু হাসপাতালে যাই এবং ডাক্তার মশাইকে সব কথা বলি এবং এনাকে সঙ্গে করে নিয়ে আসি। এবং উনি কি জানি সব ইঞ্জেকশন দিলেন আর বললেন,
চিন্তার কোনো ব্যাপার নেই, সুস্থ হয়ে যাবে। এবং উনি চলে যান। বাচ্চাটার এরূপ অবস্থা দেখে আমারও মন ভালো ছিল না। এই বাচ্চাগুলো এমন অবস্থা হয়েছে যে তারা নিজের পায়ে দাঁড়াতেও পারছে না। তাদের জন্য আমি সেই কাকুর আনারস বাগান থেকে গাছ নিয়ে আসি এবং তাদের মুখে তুলে খাওয়াই। কিন্তু 2 দিন পর আমাদের আরো একটা গরুর ছানা অসুস্থ হয়ে যায়। এবার 2টি বাচ্চাই অসুস্থ। এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি ভাবলাম, না, এরকম চললে হবে না, বড় কোনো পশু হাসপাতালে নিয়ে যেতে হবে এদের। আমি একটা গাড়ি ভাড়া করি এবং 2টা বাচ্চাকে কুলে নিয়ে সেই গাড়িতে তুলি। এবার আমি শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাই তাদের চিকিৎসার জন্য। সেখানে গিয়েও তাদের ইঞ্জেকশন ও খাওয়ার কিছু ওষুধ দিল এবং তাদেরকে নিয়ে আমি আবার বাড়িতে চলে আসি। তবে এই বাচ্চাগুলো কুলে নিয়ে বাড়ি আসার পথে সেই বাগানটার দিকে তারা ঘুরে ঘুরে তাকাচ্ছিল। কি যেন এক ভয়ের দৃষ্টিতে তারা তাকিয়ে তাকিয়ে শুধু লাফাচ্ছিল। আমি তখন বললাম, তোরা আর লাফাস না, তোরা এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। এই বলে আমি বাড়িতে ঢুকে যাই। পরদিন সকালবেলা আমি যখন গোয়াল ঘরে যাই, এক মানসিক যন্ত্রণাদায়ক দৃশ্য আমার চোখের সামনে। আমার একটা গরু ছানা মরে গেছে। তা থেকে আমার 2 চোখের জল আর আটকে রাখতে পারিনি। অনেক কষ্ট হচ্ছিল। তারপর সবাই মিলে তাকে মাটি দেওয়া হয়। আরও একটা বাচ্চা ছিল। তার ঘাস খাওয়ার ব্যবস্থা করার জন্য আমি আবার সেই কাকুর বাগানে যাই এবং গিয়ে ঘাস নিয়ে আসি। ঘাস নিয়ে আসার পথে আমি ছোট একটা ডালযুক্ত গাছের উপর চোখ পড়ে এবং আমার হাত থেকে সেই ঘাসের বস্তাটা পড়ে যায়। আমরা টিভি বা বিভিন্ন ভৌতিক গল্পে দেখি যে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করার যেসব সামগ্রী, সেই সব সামগ্রী সেই কাছের তলায়। কাছে বাঁধা কালো কাপড় দিয়ে একটা পুতুল তৈরি করা, আর সেই গাছের তলায় লাল আবির দিয়ে তৈরি আজব এক নকশা, এবং কিছুটা ছাইও দেখতে পাই সেই গাছের নিচে। সেই পুতুলটা এমনভাবে তৈরি করা যেন এক জীবিত প্রাণী। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি আমার ঘাসের বস্তা ফেলে দৌড়ে বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি আমার বড় বোন আর ভাইকে নিয়ে আবার সেই বাগানে সেই জায়গায় যাই। তারাও এই দৃশ্য দেখে চমকে ওঠে। আমার বোন বলে উঠল, যে যার খুশি করুক, আমাদের কি, চল ঘাসের বস্তাটা নিয়ে চল এখান থেকে, আর এখানে কখনো আসবি না। এই বলে আমরা 3 জন আবার চলে আসি। রাত্রিবেলা বাচ্চাটার মুখে ঘাস তুলে দেই আমি। তাকে ঘাস খাইয়ে আমি আমার খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। আর মনে মনে ভাবি, আগামীকাল অন্য একজন ডাক্তারের কাছে আমার গরু ছানাটাকে নিয়ে যাব। এদের ওষুধে তো কোনো কাজ হচ্ছে না। সকাল হলো। ঘুম থেকে উঠে আমি গোয়ালঘরের দিকে গেলাম। গিয়ে দেখি বাচ্চাটা আর নেই, সেও প্রাণত্যাগ করেছে। আমি পাথরের মতো দাঁড়িয়ে রয়েছি সেই মৃত বাচ্চাটার সামনে। চোখ দিয়ে অনবরত অশ্রুধারা বয়ে যাচ্ছে। আমি যেন শূন্য হয়ে গেছি। আমার মাথাটা যেন একদম শূন্য হয়ে গেছে এবং আমার হৃৎপিণ্ড যেন নিজের গতি হারিয়ে ফেলেছে। এত আদরের জিনিসটা আমাকে ছেড়ে চলে গেল। এত চেষ্টা করার পরও তাকে বাঁচাতে পারলাম না। অনেক কষ্ট নিয়ে তাকেও মাটি চাপা দেই। সেদিন রাত্রিতে অনেক সময় ধরে বিছানায় গড়াগড়ি করছিলাম, কিন্তু ঘুম আসছিল না। শুধু ভাবছিলাম, কোনো ঔষধে কাজ দিল না। এমন কি অসুখ হয়েছে আমার এই বাচ্চাদের? হঠাৎ আমার মনে হয় সেই পুতুলটার কথা। এইসব জিনিস সেই পুতুল করছে না তো? কে বা কেন এইভাবে বেঁধে রেখেছে সেই পুতুলটাকে? সেটাও তো একটা ব্যাপার। ভাবলাম, না, কাল আমি সেই বাগানের মালিকের সাথে কথা বলবো এবং জিজ্ঞেস করব ওনার বাগানে এই কালো পুতুলটা কোথা থেকে আসলো, এর মানে কি। পরদিন সকালবেলা আমি উপস্থিত হই সেই কাকুর বাড়িতে। আমার ভিতরে ছিল অনেক রাগ। আমি জিজ্ঞেস করলাম কাকুকে, কাকু,
তোমার বাগানে একটা কালো জাদুর মতো পুতুল দেখতে পেয়েছি আমি। সেটা গাছের উপর বাঁধা ছিল। সেটা কি তুমি কি বেঁধে রেখেছো সেটা? কিন্তু কাকুটা বড় অদ্ভুত প্রাণী বটে। যাই বলো না কেন শুরুতে হাসবেই। আমি আবার জিজ্ঞাসা করলাম, বলুন। তখন তিনি বললেন, হ্যাঁ, এটা একটা শয়তান মন্ত্রযুক্ত পুতুল। এর ভিতরে অনেকগুলি আত্মা আছে। আমার বাগানে একটাও পাতা যদি আমার অনুমতি ছাড়া নড়ে, তবে এই পুতুল ওর প্রাণ শেষ করে দেবে। এই কথা শুনে আমি শিউরে উঠে ভাবতে লাগলাম, লোকটা এত ভয়ঙ্কর। আমি সেই বাগান থেকে আমার গরুর বাচ্চাদের জন্য সেই ঘাস এনেছিলাম, আর সেই ঘাসকে তারা মৃত্যুবরণ করেছিল। এরপর আমি আর কিছুই বলিনি, সেখান থেকে চুপচাপ চলে আসি। তবে এই কথা আমি বাড়ির কাউকে বলিনি, সবাই শুধু শুধু টেনশন করবে। সেই দিনটা আমার টেনশনেই কেটে গিয়েছিল। সেদিন সন্ধ্যাবেলা আমি ঘরের বারান্দায় বসে এই কথাগুলো ভাবছিলাম। হঠাৎ দেখি ছোট একটা বাচ্চা বারান্দায় রাখা একটা টেবিলের ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। সম্পূর্ণ নগ্ন সেই বাচ্চা, শরীরটা টিকির মতো কালো। এই দেখে আমি চমকে উঠি। আমাদের বাড়িতে কোনো বাচ্চা নেই। আমি এক দৌড়ে ঘরে চলে যাই এবং 10 মিনিট পর রান্নাঘর থেকে আমার বোন চিৎকার করে ওঠে। আমরা সবাই দৌড়ে কাছে যাই তার। সে আমাদের বলল ছোট একটা বাচ্চা তার দিকে এগিয়ে আসছিল। সে যেন দুটো হাত লম্বা করে তার দিকে এগিয়ে আসছিল, তাই দেখে সে চিৎকার করে উঠেছিল। এই ঘটনা শোনার পর আমি ভাবলাম যে না, সেই ঘটনা আর লুকানো যাবে না। তারপর আমি সব সত্যি কথা সবাইকে বলে দেই। সবাই আমার এই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু সকাল না হলে কিছুই করা যাবে না। হঠাৎ আমাদের ঘরের চালের উপর কিসের যেন ঢিল পড়তে লাগলো। একটা মাটির চাকা কি করে জানি না ঘরের দেওয়াল অতিক্রম করে ঘরের ভিতরে এসে পড়ল। এই ভয়ঙ্কর পৈশাচিক কাণ্ড আমরা কোনো দিনও দেখিনি। আমরা সবাই অসহায় হয়ে দৌড়ে একটা ঘরে ঢুকি। কিন্তু এ কি, হঠাৎ আমাদের ঘরের বিছানাগুলো দুলতে লাগলো, কিন্তু কোনো মানুষ নেই সেই বিছানার উপরে। কিন্তু আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ আমার চোখে পড়ে ছোট একটা বাচ্চা। সেই ছোট বাচ্চাটা ঘরের ওয়াল অতিক্রম করে এ ঘর থেকে ও ঘর দৌড়াচ্ছে। ভয়ে আমরা চিৎকার করছি অসহায়ের মতো। কি বিকট বিশ্রী অশুভ কালো ছায়ার অভিশাপ লেগেছে আমাদের উপর। হঠাৎ ঘরের বাতিগুলি জ্বলতে নিভতে লাগলো। আমি তাড়াতাড়ি করে আমার পকেটে রাখা ফোনটা থেকে ফ্ল্যাশ লাইট জ্বালি, আর দেখতে পাই সেই নরপিশাচ বাচ্চাটিকে। এবার সে আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। তার সম্পূর্ণ শরীর লুমে ঢাকা। একই পৈশাচিক হাসি দিচ্ছে সে। তার এই পৈশাচিক হাসি শুনে আমাদের যেন কানটা ফেটে যাচ্ছে। হঠাৎ সেই বাচ্চাটি বলে উঠল, তুই আমাদের বাগানের ক্ষতি করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আমরা সবাই চিৎকার করতে থাকি তার কথা শুনে, কিন্তু সে 2 হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার পিছনে থাকা আমার দাদা হঠাৎ হনুমান চালিসা শুরু করেন। এই শুনে সেই পিশাচটি 2 হাত দিয়ে কান চেপে ধরে আর বলতে শুরু করে, থাম থাম বলছি, নয়তো তোদের সব কটার রক্ত আজ পান করব। দাদা বললেন, তাড়াতাড়ি করে তোমরা সবাই তাকে ঘিরে ফেলো এবং আমার সাথে তাড়াতাড়ি করে হনুমান চালিসার এই মন্ত্রটা পড়তে শুরু করো। সবাই তাড়াতাড়ি করে সেই বাচ্চাটাকে ঘিরে ফেলে এবং সবাই হনুমান চালিসা পড়তে শুরু করে। তারপর সেই নরপিশাচটি চিৎকার করে ওঠে আর পালানোর চেষ্টা করে, কিন্তু সেই মন্ত্রশক্তি জুড়ে আর আমাদের তৈরি করা সেই গণ্ডি থেকে সে আর কোনো মতেই পালাতে পারছিল না। ভয়ঙ্কর চিৎকার করতে করতে সেই পিশাচটি সেখানেই কালো পুতুলে পরিণত হয় এবং মাটিতে সে লুটিয়ে পড়ে। দাদা তাড়াতাড়ি করে ঘরে রাখা কেরোসিন তেল নিয়ে আসেন এবং সেই পুতুলের গায়ে ছিটিয়ে দেন। আমাকে বলেন দেশলাই দিয়ে তাকে জ্বালিয়ে দিতে। তারপর আমি দাদার কথা মতো দেশলাই দিয়ে সেই পুতুলটাকে জ্বালিয়ে দেই। পরদিন সকালবেলা আমরা গ্রামের লোকদের নিয়ে সেই কাকুর বাড়িতে যাই
এবং কাকুর এই ঘটনাটা সবাইকে বলি। গ্রামবাসীরা ঠিক করেন যে এরকম ব্যক্তি আমাদের গ্রামে থাকতে পারে না। তাই সেই বদলুকটিকে গ্রাম থেকে সবাই মিলে তাড়িয়ে দেয়, আর গ্রামের সবাই মিলে সেই বাগানে আগুন ধরিয়ে দেয়। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প কালো জাদু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।